হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই UVSSC চ্যানেল। ক্র্যাক আরআরবি গ্রুপ ডি 2026 কে টার্গেট করে এবার সায়েন্সে 20+ স্কোর আনার জন্য আমার চ্যানেলে আরআরবি 2025-এর PYQs উইথ কনসেপ্টের বাংলায় সহজ সমাধান করাতে চলেছি। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সিরিজটি ফলো করো। যদি তোমার সায়েন্সের প্রতি দুর্বলতা থেকে থাকে, তো এই সিরিজের মাধ্যমে তুমি আরআরবি গ্রুপ ডি 2026-এ অবশ্যই 20+ স্কোর আনতে পারবে। খুব ভালো করে ভিডিওগুলো দেখো এবং সাথে সাথে তোমরা অবশ্যই রিভিশন করতে থাকো। চলো, আজকে থেকে আমাদের শুরু হচ্ছে লেকচার 1। আমাদের লেকচার 1 শুরু হচ্ছে 27শে নভেম্বর এর ফার্স্ট শিফট। চলো তাহলে আমরা এগিয়ে চলি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, একটি লেন্সের ক্ষমতা বলতে কি বোঝো? একটি লেন্সের ক্ষমতা মানে পি, ক্ষমতা মানে কি 1/f, অর্থাৎ ফোকাস দূরত্বের যে অনন্য সেটাকে কি বলা হয়? ক্ষমতা বলা হয়। আর ক্ষমতার একক কি? ক্ষমতার একক হচ্ছে ডায়োপ্টার। হুম, ওকে। তোমরা এই যে ডাটাগুলো, সুতরাং লেন্সের ক্ষমতা সমান 1/f, এই ডাটাগুলো একটি খাতায় নোট করে রেখো যাতে তোমাদের রিভিশন করতে সুবিধে হয়। ঠিক আছে? তো লেন্সের ক্ষমতার একক কি? ডায়াপ্টার। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেনে এগিয়ে চলি। বৃত্তাকার কক্ষপথ বরাবর ধ্রুবক গতিতে একটি উপগ্রহের দ্বারা পৃথিবীকে প্রদক্ষিণ করা হলো সুষমবৃত্তীয় গতির একটি আদর্শ উদাহরণ। এই গতির কোন বৈশিষ্ট্যটির কারণে তার ত্বরণ কখনো শূন্য হয়ে যায় না? দেখো, এবার ত্বরণ, ত্বরণের ইংরেজি কি? ত্বরণের ইংরেজি হচ্ছে অ্যাসিলারেশন। ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে বেগ বাই সময়। ঠিক আছে? একটি সূর্যকে যদি একটি পৃথিবী প্রদক্ষিণ করে বা একটি উপগ্রহ প্রদক্ষিণ করে, প্রদক্ষিণের করার সময় কি হয়? প্রতিটি মুহূর্তেই ডিরেকশন কিন্তু কি হয়? তোমার তির্যক বরাবর হয়। ঠিক আছে? ট্যানজেন্ট বরাবর হয়। দেখো, এই মুহূর্তে ডিরেকশন এদিকে, ঠিক আছে? এইখানে ডিরেকশন এদিকে, আর এই জায়গায় ডিরেকশন এদিকে। ঠিক আছে? প্রতিটি মুহূর্তে কি হবে? ডিরেকশন পৃথক হবে। আর যদি তোমার ডিরেকশন অর্থাৎ দিক, বেগের দিক যদি স্থির না হয়, তাহলে সেই বেগ কখনোই তোমার স্থির থাকবে না। বেগ সবসময় প্রতি মুহূর্তে বেগ পরিবর্তন হতে থাকবে। কারণ কি? কারণ যে দিক সবসময় পরিবর্তন হচ্ছে। আমরা জানি বেগ একটি কি রাশি? বেগ একটি ভেক্টর রাশি, যার কি আছে? যার দিক আছে এবং মান আছে। ঠিক আছে? যেহেতু তোমার দিক প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, তাই জন্যই তোমার ত্বরণ কখনোই স্থির থাকবে না। বুঝা গেল? প্রতিটি বিন্দুতে গতির অভিমুখ ক্রমাগত পরিবর্তিত হয়, অর্থাৎ বেগ পরিবর্তিত হতে থাকে। তাই জন্যই কি হবে? তোমার ত্বরণ কখনোই শূন্য হবে না। বুঝতে পারলা? চলো আমরা এগিয়ে চলি আমাদের নেক্সট কোশ্চেনে। কোষ বিভাজনের কোন পদ্ধতির মাধ্যমে ডিপ্লয়েড ক্রোমোজোমগুলি বিভক্ত হয়ে হ্যাপ্লয়েড গ্যামেটে পরিণত হয়? আচ্ছা, ডিপ্লয়েড মানে কি? ডিপ্লয়েড মানে হচ্ছে 2n, আর হ্যাপ্লয়েড মানে কি? n। ঠিক আছে? সাধারণত গ্যামেট কোষ বা জনন কোষে এই মতো তোমার বিভাজন হয়ে থাকে। একে কি বলা হয়? একে মিওসিস বিভাজন বলা হয়। মিওসিস বিভাজনকে আরেক নাম কি? মিওসিস বিভাজনকে হ্রাস বিভাজনও বলা হয়। হ্রাস বিভাজন, হ্রাস বিভাজন কেন? কারণ এই যে দেখো, ক্রোমোসোম কেমন ছিল? ডিপ্লয়েড, হয়ে গেল কেমন? হ্যাপ্লয়েড। 2n থেকে n হয়ে গেল, কমে গেল, তাই জন্য একে কি বলা হয়? হ্রাস বিভাজন বলা হয়। আর মাইটোসিসকে কি বলা হয়? মাইটোসিসকে সমবিভাজন বলা হয়। ঠিক আছে? তো তুমি এটা বুঝতে পারলা এই বিভাজন কোন স্থানে ঘটে? জনন কোষ বা গ্যামেট সেলে এই রকম বিভাজন ঘটে থাকে। বুঝা গেল? ওকে, চলো আমরা এগিয়ে চলি নেক্সট। নিচের কোন ধাতুটির সক্রিয়তা শ্রেণীর মাঝামাঝি স্থানে অবস্থিত? এই যে দেখো, সক্রিয়তা শ্রেণী, এটা গ্রুপ ডি এর খুব ফেভারেট একটি প্রশ্ন। ঠিক আছে? তাহলে চলো আমরা সক্রিয়তা শ্রেণীটি একটি ট্রিকের মাধ্যমে মনে করে নিই। পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশন। ঠিক আছে? পিএসসির মা জিল, পিএসসির মা জিল
হাইকোর্ট কি করছে? মেসেজ করছে। বুঝতে পারলাম কি বললাম? পিএসসির মা ঝিল হাইকোর্ট মেসেজ করছে। বুঝলাম, মেসেজ এমএসজি। হ্যাঁ, তোমরা একদম খুব সুন্দরভাবে খাতায় এই জিনিসটা নোট করে বারবার রিভিশন করতে থাকবে। পি, পি ফর, পি ফর পটাশিয়াম। পি ফর কি? পি ফর পটাশিয়াম, পটাশিয়াম। এস ফর সোডিয়াম, আচ্ছা বাংলায় লিখি, এস ফর সোডিয়াম। সি ফর ক্যালসিয়াম। হুম। এম, এম ফর ম্যাগনেসিয়াম, একদম ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, একদম তোমাদের অলওয়েজ এটা মুখস্থ থাকা চাই। বোঝা গেল? এ ফর অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম। হ্যাঁ। জেড ফর অবশ্যই জিঙ্ক, কি? জিঙ্ক। আই ফর আয়রন, আয়রন বা লোহা। আয়রন আর লোহা একই জিনিস, তুমি জানো। ঠিক আছে, নেক্সট হচ্ছে এল ফর লেড, লেড। এইচ ফর হাইড্রোজেন, অবশ্যই হাইড্রোজেন। সি ফর কপার, সরি হাতের লেখার জন্য ক্ষমা করবা, হাতের লেখা একটু বাজে। এম ফর মার্কিউরি, মার্কারি। ঠিক আছে, এস ফর অবশ্যই সিলভার, আর জি ফর কি? জি ফর গোল্ড। বুঝা গেল? পিএসসি মাঝিল হাইকোর্ট এমএসডি। বুঝা গেল? পিএসসির মা ঝিলে পড়ে গেছে, তো হাইকোর্ট কি করেছে? মেসেজ করেছে। হ্যাঁ, তো পি ফর পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, লেড, হাইড্রোজেন, কপার, মার্কারি, সিলভার অ্যান্ড গোল্ড। বুঝা গেল? তাহলে আমাদের রিঅ্যাক্টিভ সিরিজ কি? উপর থেকে নিচে রিঅ্যাক্টিভিটি কম হতে থাকবে। উপরে এগুলো হচ্ছে সব থেকে বেশি রিঅ্যাক্টিভ। এগুলো কি সব থেকে বেশি রিঅ্যাক্টিভ? আস্তে 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 করে রিঅ্যাক্টিভিটি কমতে থাকবে এবং নিচে সব থেকে কম রিঅ্যাক্টিভ। বুঝা গেল? রিঅ্যাক্টিভ মানে কি? মানে সক্রিয়। ওপরের গুলো বেশি সক্রিয়, খুব সক্রিয়, আর আস্তে আস্তে সক্রিয়তা কমতে থাকবে এবং নিচে সব থেকে কম সক্রিয়। এবার কি বলছে? তোমার কোন ধাতুটি সক্রিয়তা শ্রেণীর মাঝামাঝি স্থানে অবস্থান করে? বলতো সক্রিয়তা শ্রেণীর মাঝামাঝি স্থানে গোল্ড। গোল্ড কোথায় আছে? একদম নিচে। পটাশিয়াম কোথায় আছে? একদম উপরে। সোডিয়াম কোথায় আছে? সেকেন্ড টপ মোস্ট। তাহলে মাঝখানে কি আছে? আয়রন। হয়ে গেল আমাদের প্রশ্নের উত্তর। ঠিক আছে, তোমরা অবশ্যই এটা খুব সুন্দরভাবে নোট করে নিও খাতায়। ঠিক আছে, এবার বলছে খোলা জায়গায় একটি ধাতব প্লেটে ন্যাপথলিন বলকে পোড়ানো হলে কি হয়? দেখো, ন্যাপথলিনের সংকেত হচ্ছে C10H8। ঠিক আছে, এটা কি? ন্যাপথলিনের সংকেত। তো ন্যাপথলিনের কি থাকে? অনেক পরিমাণ কার্বন থাকে। ঠিক আছে, যদি তুমি খোলা জায়গায় এটাকে পোড়াও, তো জানো যে যখনই দহন হয় মানে পোড়ানো হয় তখন কি লাগে? অক্সিজেন লাগে। তো অত পরিমাণ অক্সিজেন পাই না। সুতরাং কি হয়? তোমার কার্বনের কি হয়? কালো ধোঁয়া, কালো কালি জমা পড়তে থাকে এবং ন্যাপথলিন হলুদ শিখায় জ্বলতে থাকে। বোঝা গেল? চলো নেক্সট। বিভব পার্থক্য ভোল্টে পরিমাপ করা হয়। অবশ্যই বিভব পার্থক্যের একক কি? বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট। আর 1 ভোল্ট সমান কি? 1 ভোল্ট সমান হচ্ছে জুল পার কুলম্ব, জুল পার কুলম্ব। ঠিক আছে, এখানে কি বলছে? 1 ভোল্ট হলো প্রতি কুলম্বে 1 নিউটন নয়, এটা হচ্ছে প্রতি কুলম্বে 1 জুল হচ্ছে তোমার কি? ভোল্ট। তাহলে তোমার অনলি ওয়ান ইজ ট্রু। বুঝতে পারলাম? অবশ্যই। নেক্সট, কোনো কার্যকরী মূলকে অক্সিজেন হেটেরো পরমাণু থাকে না, কোনটাতে কি থাকে? অক্সিজেন হেটেরো পরমাণু থাকে না। হেটেরো পরমাণু কাকে বলে? হেটেরো পরমাণু হচ্ছে কার্বন আর হাইড্রোজেন ছাড়া যারাই থাকে সবাই কি? হেটেরো পরমাণু। ঠিক আছে, অক্সিজেন থাকে না। কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত কি? COOH। এই যে দেখো তো কত অক্সিজেন নেবা তুমি। কিটোনের সংকেত কি? CO। ঠিক আছে, এখানেও আছে তোমার। ওকে, নেক্সট হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলের সংকেত কি?
ও এইচ। হুম। আর হ্যালো অ্যালকেন আমরা জানি হ্যালোজেন। এই যে হ্যালো অ্যালকেন, ঠিক আছে। এ থাকবে এক্স। এক্স মানে কি? এক্স মানে হলো হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌল গ্রুপ 17 এ এরা থাকে। যেমন ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, ঠিক আছে। এগুলো কি হয়ে গেল? এগুলো হয়ে গেল তোমার হ্যালোজেন মৌল। বুঝা গেল? চলো আমরা এগিয়ে চলি। কোথায় চলবা? আগে 44 ওহম রোধ বিশিষ্ট একটি কুণ্ডলী যদি 220 ভোল্ট সরবরাহের সঙ্গে যুক্ত থাকে তো কুণ্ডলীর দ্বারা ব্যবহৃত শক্তি বা ক্ষমতা কি হবে? তোমরা সূত্র লিখে নাও খাতায়। পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। ভি কি? ভি হচ্ছে কত ভোল্ট? 220 ইন্টু 220 বাই আর। আর বলতে 44। কেটে দাও তো। 22 দিয়ে 2, 22 দিয়ে 10, ঠিক আছে। এটা দিয়ে কত হলো? 110, ব্যাস 1100 ওয়াট। বুঝা গেল? তাহলে পি, পি সমান ভি স্কোয়ার বাই আর। একদম খাতায় তোমরা ভালো করে নোট করে নাও, এবার বারবার করে রিভিশন করতে থাকবে। পি সমান ভি স্কোয়ার বাই আর। ভি কত ভোল্ট? 220 ইন্টু 220 বাই আর মানে 44। বুঝা গেল? নেক্সট, প্রজননের সময় ডিএনএ এর প্রতিলিপিকরণ গুরুত্বপূর্ণ কেন? কারণ ডিএনএ এর প্রতিলিপিকরণ হয় বলেই কি হয়? অস্তিত্ব বেঁচে থাকে। কি হয়? যে নেক্সট প্রজন্ম দেখো, বাবার ডিএনএ আর মায়ের ডিএনএ কিছু কিছু পরিমাণে আসলো ছেলের মধ্যে, তো কি হলো? যে এর নেক্সট জন্মে যে অপত্যগুলো হলো, অপত্য মানে কি সন্তানগুলো হলো, এরা প্রকৃতিতে বেঁচে থাকার জন্য বিবর্তন লাভ করলো, ঠিক আছে। কি হচ্ছে? প্রকরণের বংশানুসরণের জন্য, মানে যে তাদের যাতে বংশ পৃথিবীতে বেঁচে থাকে তার জন্যই কি হচ্ছে তোমার ডিএনএ প্রতিলিপিকরণটা খুবই জরুরি, ঠিক আছে। পরিপাকের জন্য এটা তো কোনো কারণই নয়, রক্ত সঞ্চালনও কোনো কারণ নয়, শ্বসনও কোনো কারণ নয়, ঠিক আছে। প্রকরণ সমূহের বংশানুসরণের জন্য ডিএনএ প্রতিলিপিকরণ হয়। ওকে। নিচের কোন বিবৃতিটি স্থিরানুপাত সূত্রকে সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে? স্থিরানুপাত সূত্র কি? স্থিরানুপাত সূত্র হচ্ছে যে কিছু মৌল অলওয়েজ স্থির অনুপাতে থাকে। যেমন তোমার যদি আমি বলি হাইড্রোজেন আর জল, দুটা হাইড্রোজেন আর একটা জল মিলিয়ে তোমার সব সময় কি হবে? দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন মিলিয়ে জল হবে। এবার তুমি সেটা সমুদ্রের জল নিয়ে আসো, তুমি পুকুরের জল নিয়ে আসো, তুমি যে কোনো উৎস থেকেই জল নিয়ে আসো না কেন, জলের যোগ মানে অনুপাত কেমন থাকবে? মৌলের দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন যুক্ত থাকবে। একই রাসায়নিক যৌগে সর্বদা একই মৌল থাকে যাদের ভর পরস্পরের সমানুপাতিক থাকে। বুঝতে পারলাম? ভর সবসময় 2:1 অনুপাতেই থাকবে জলের মধ্যে। বুঝে গেল? ওকে, চলো। আমাদের নেক্সট হচ্ছে নিম্নের বিকল্পে উল্লেখিত কোনটির দ্বারা দ্রবণের গাঢ়ত্বকে প্রকাশ করা হয় না? আমরা কি জানি? গাঢ়ত্ব, ঘনত্ব। ঘনত্ব সমান কি জানি? অবশ্যই ভর বাই আয়তন, ঠিক আছে। দেখো, দ্রবণের আয়তন বাই দ্রবণের ভর। দেখো তো, এটা তো পুরো একদম অপোজিট, তাই না? আয়তন বাই ভর তো না, ভর বাই আয়তন হবে। দেখো, দ্রাবের আয়তন বাই দ্রবণের আয়তন দ্বারাও গাঢ়ত্বকে প্রকাশ করা যায়, ঠিক আছে। দ্রবণের আয়তনের তুলনায় কত দ্রাবের আয়তন বর্তমান, ভরের তুলনায় ভরকেও। আর ভর বাই আয়তন তো আমরা জানি, ঠিক আছে। কিন্তু আয়তন বাই ভর কখনোই হবে না। বুঝা গেল? নেক্সট, নিম্নোক্ত কোন বিবৃতিটি ঠিক? কৃতকার্য কেবল ধনাত্মক হতে পারে না, কৃতকার্য তোমার ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য দুই হতে পারে। দেখো, একটি বস্তু আছে এখানে, ঠিক আছে। বস্তুটা বস্তুটাকে অভিকর্ষজ বল কোন দিকে টানছে? অবশ্যই নিচের দিকে টানছে। এবার তুমি কি করলা? তুমি বস্তুটাকে নিয়ে উপরে রেখে দিলা, ঠিক আছে। উপরে তুলে রেখে দিলা। তাহলে বলো তো, তুমি কি রকমের কার্য করলা? তুমি কি ধনাত্মক কার্য করলা না ঋণাত্মক কার্য করলা? তুমি অবশ্যই ঋণাত্মক কার্য করলা। কারণ কি? বল কোন দিকে টানছে? এদিকে। তুমি নিয়ে কোন দিকে গেলা? অপোজিটে। তো এটা কি হয়ে গেল? ঋণাত্মক কার্য। তোমরা একদম খুব ভালো করে জিনিসটা দেখে নাও। ওকে। আচ্ছা, এবার যদি তুমি বস্তুটাকে আবার নিচে নিয়ে আসো তো এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল তোমার ধনাত্মক কার্য। আর আমরা এও জানি, যদি
90 ডিগ্রিতে কার্য হয়, অর্থাৎ তুমি একটি সুটকেস হাতে নিয়ে তুমি ভূমির সমান্তরাল বরাবর এগিয়ে চলেছো, তাহলে তোমার কি হলো, বল টানছে তোমাকে নিচের দিকে কিন্তু তুমি যাচ্ছ ওর 90 ডিগ্রি কোণে। তো এখানে কি হয়ে গেল, এখানে তোমার প্রযুক্ত মানে বল বা কার্য শূন্য হয়ে গেল। কত হয়ে গেল, শূন্য। বোঝা গেল? তাহলে বলের অভিমুখের উপর নির্ভর করে কৃতকার্য যেমন ধনাত্মক হয়, ঋণাত্মক হয়, তেমন শূন্য হয়। ওকে। আচ্ছা, কপার সালফেটের দ্রবণ কেমন হয়? অবশ্যই নীল রঙের হয়। কপার সালফেটের দ্রবণ কেমন হয়? নীল রঙের হয়। এবার দেখো তো, কপার সালফেটের সাথে যদি তোমার জিঙ্ককে যুক্ত করা হয় তাহলে কি হবে, জিঙ্ক সালফেট হয়ে যাবে আর কপার পড়ে থাকবে। ঠিক আছে? কেন এই চেঞ্জটা কেন হলো বলতো? রিঅ্যাক্টিভ সিরিজে কে ওপরে, কপার নাকি জিঙ্ক? রিঅ্যাক্টিভ সিরিজ দেখেছি, দেখো তো অবশ্যই তোমার জিঙ্ক ওপরে। সুতরাং জিঙ্ক কপারের থেকে বেশি রিঅ্যাক্টিভ হওয়ার জন্য জিঙ্ক কপারকে এখান থেকে সরিয়ে দিবে। ঠিক আছে? এবার দেখো, কপার সালফেটের কালার হয়ে গেল তোমার নীল, কিন্তু জিঙ্ক সালফেট তো বর্ণহীন, তাই জন্য এটা কি হয়ে গেল, নীল কালারটা বর্ণহীন হয়ে যাবে। বুঝা গেল? হাঁপানি রোগ মূলত শ্বসনতন্ত্রের কোন অংশকে প্রভাবিত করে? চলো তো, শ্বসনতন্ত্রের কোন অংশকে প্রভাবিত করে? ব্রঙ্কি এবং ব্রঙ্কিওলকে প্রভাবিত করে। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো ট্রাকিয়া গেল এবং ফুসফুসে যে দুদিকে দুভাগে ভাগ হয়ে ফুসফুসের ভেতরে ঢুকলো, সেটাকেই আমরা কি বলি, সেটাকে আমরা ব্রঙ্কি বলি। এবং ব্রঙ্কি গুলো যখন আরো ভাগে ভাগে ছড়িয়ে যায় তখন তাকে কি বলে, তখন তাকে ব্রঙ্কিওলস বলে। প্রতিটি ব্রঙ্কিওলের মাথায় অ্যালভিউলি বা অ্যালভিউলাই থাকে। এগুলোই কি করে, এগুলোই কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনকে একে অপরের মধ্যে স্থানান্তরিত করে, যে কার্বন ডাই অক্সাইড মানে নিবে আর অক্সিজেনকে পৌঁছে দিবে। তাই না? ঠিক আছে? বুঝতে পারলে? এই যে ব্রঙ্কিওল আর ব্রঙ্কি গুলো আছে পাইপের মতো দেখতে পাচ্ছ, এগুলোতে কি হয়, এগুলো ফুলে যায় যখন হাঁপানি হয়, ভেতর দিকটা ফুলে যায়, যার ফলস্বরূপ তোমার শ্বাস নিতে অনেক সমস্যা হয়। ওকে। নেক্সট, সাবান দ্বারা পরিষ্কারের ক্ষেত্রে মিশেলের প্রধান ভূমিকা কি? দেখো যখন সাবান বা সার্ফ দিয়ে পরিষ্কার করা হয় তখন কি হয় বলতো? তখন না মিশেল তৈরি হয়। কি তৈরি হয়? মিশেল। এরকম তোমার এরকম করে মিশেল তৈরি হয়। মিশেল কি করে? মিশেল তোমার কাপড়ের মধ্যে ঢুকে গিয়ে কাপড়ের যে মানে যেসব পদার্থ থাকে, যেমন তোমার হাইড্রোকার্বন যুক্ত তেল বা তেল জাতীয় যেসব পদার্থ কাপড় নোংরা হয়ে যায়, সেই সব পদার্থগুলোকে এখানে জমা করে নিয়ে মিশেল কি হয়, জলের বাইরে বার করে দেয়। ঠিক আছে? কাপড় থেকে বাইরে বার করে দেয়। কাপড় থেকে তেল এবং ময়লাকে আকর্ষণ করে অপসারণ করে দেয় মিশেল। এই যে গোল গোল সার্কেলের মতো গঠিত হয়, সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে মিশেল বলা হয়। ওকে। নেক্সট, কালচার ফিশারি বলতে কি বোঝায়? কালচার ফিশারি বলতে মাছ চাষকে বোঝায়। ঠিক আছে? পুকুর বা আবদ্ধ জলাশয়ে মাছের রোগ টোগ সম্পর্কে একদম দেখে শুনে, মানে তুমি যখন মাছ চাষ করবা তখন তাকে কি বলা হবে, কালচার ফিশারি বলা হবে। ঠিক আছে? একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক হয়ে গেল 50 হার্টজ, তাহলে দোলন সম্পন্ন করতে কত সময় লাগবে? টি। টি সময় মানে কি, টি পর্যায়কাল বা সময়, তো এটা কি হয়ে যাবে, 1/কম্পাঙ্ক। ঠিক আছে? 1/কম্পাঙ্ক, তাই হয়ে গেল তোমার টি। তো কত হলো, 1/50। 1/50 মানে কত, 0.02 সেকেন্ড। চলো ভাগ করে দেখো, 50, 1 পয়েন্ট নিলাম, 0 0 নিলাম, 0 2 দিয়ে 100 হয়ে গেল। তাহলে 0.02 সেকেন্ড আমাদের অ্যান্সার। ঠিক আছে? ওকে। নেক্সট, প্রজাতির মধ্যে বৈচিত্র্য আনার জন্য জৈবনিক প্রক্রিয়াটি গুরুত্বপূর্ণ। কোন জৈবনিক? আমি আগেও বললাম যে প্রজাতির মধ্যে যে বৈচিত্র্য, যার জন্য তারা কি করবে, প্রকৃতিতে বেঁচে থাকবে বা বিবর্তন হবে, সেটার জন্য কি দরকার? অবশ্যই যৌন জনন দরকার। ঠিক আছে? যেখানে পিতা এবং মাতার থেকে ডিএনএ প্রতিলিপিকরণের মাধ্যমে তারা আরো উন্নত হবে এবং তাদের মধ্যে বৈচিত্র্য আসবে। বুঝা গেল? চলো নেক্সট, নিম্নোক্ত কোনটি সমবৃত্তীয় গতির উদাহরণ, মানে কি বৃত্তীয় গতিতে ঘুরবে?
একটি গাড়ি তার পথে ত্বরিতভাবে এগিয়ে চলছে, মানে জোরে আরো স্পিড বাড়িয়ে এগিয়ে চলছে, তো এটা তো কোনোভাবে বৃত্তীয় গতি নয়। একটি ট্রেনের তার ট্র্যাকে এগিয়ে চলা, ট্রেনও এভাবে এগিয়ে চলে, এটাও কোনো রকম তোমার বৃত্তীয় গতি নয়। একটি বলকে উল্লম্বভাবে ছুড়ে দিলা, আবার ঘুরে চলে আসলো, কিন্তু এটা কোনো বৃত্তীয় গতি কি হলো? না। আরেকটা কি হলো, একটি ফ্যানের ব্লেড যে ঘুরছে গোল 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 করে, তো এটাই হয়ে গেল কি সমবৃত্তীয় গতি। বুঝা গেল? নেক্সট, কোনো ছাপানো বা মুদ্রিত বস্তুর ওপর একটি পুরু কাঁচের ফলক স্থাপন করা হলে অক্ষরগুলি কিছুটা উপরে উঠে আসে বলে মনে হয়। তোমরা দেখেছো একটি কাঁচের ফলকের মধ্যে দিয়ে যখন কোনো লেখাকে পড়বা, তখন দেখবা যে লেখাটা মনে হচ্ছে কিছুটা উপরের দিকে উঠে এসছে। কারণ কি? কারণ হচ্ছে আলোর প্রতিসরণ, কারণ হচ্ছে একটি লেয়ার ঘনমাধ্যম পার করে গিয়ে তুমি লেখাটাকে পড়ছো, তাই জন্য কি হচ্ছে লেখাটা তোমার উপরের দিকে উঠে এসেছে। এটাকে কি বলা হয়? আলোর প্রতিসরণ। যখন আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যম পার করে চলে যাবে, তখন তাকে কি বলবে? প্রতিসরণ। বুঝা গেল? নেক্সট, ক্লোরিনের পারমাণবিক ভর ভগ্নাংশ হয় কেন? দেখো, ক্লোরিনের আইসোটোপ থাকে, Cl35 আর Cl37, ঠিক আছে? এটা 3 ভাগ থাকে আর এটা 1 ভাগ থাকে, ঠিক আছে? এই দুটোর যেহেতু তোমার অনুপাত থাকে এবং এদের আইসোটোপ 3:1 অনুপাতে থাকে, তাই জন্য তোমার ক্লোরিনের যে ভর ধরা হয় সেটা কি হয়? এদের দুজনের মোটামুটি মাঝামাঝি বা অনুপাত হারে ভেঙে দিয়ে তোমার 35.4 ধরা হয়, ঠিক আছে? তো এই জন্যই কি হয়, ক্লোরিনের আইসোটোপের উপস্থিতির জন্য কি হয়, তোমার ক্লোরিনের পারমাণবিক ভর ভগ্নাংশ হয়, ঠিক আছে? তোমরা আইসোটোপ, আইসোবার, আইসোটোন জানো? জানো না? ওকে, বলে দিচ্ছি এখানেই। আইসোটোপ, আইসোটোপ মানে কি? আইসোটোপ মানে হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্কগুলো একই, মানে নিচের সংখ্যাগুলো একই থাকবে, ঠিক আছে? চলো, তোমাদের আগে নেক্সট ক্লাসে আমি এটা ভালো করে বুঝিয়ে বলবো। আচ্ছা, চলো নেক্সট। নিম্নোক্ত কোন উদ্ভিদ কলা সালোক সংশ্লেষ উৎপাদন করে? স্ক্লেরেন কাইমা। আমরা জানি উদ্ভিদ কলা দুই প্রকার, একটা হয়ে গেল স্থায়ী কলা, একটা হয়ে গেল কি ভাজক কলা, তাই তো? ওকে, তো এখানে হয়ে গেল তোমার জাইলেম, ফ্লোয়েম, স্ক্লেরেন অ্যান্ড কোলেন কাইমা। ক্লোরেন কাইমাতে ক্লোরোফিল থাকে, যা সালোক সংশ্লেষে কি করে, তোমার সম্পাদন করে, সালোক সংশ্লেষ সম্পাদন করে। আমরা কি জানি? জাইলেম কলা কি করে? জাইলেম কলা যে মাটির যে খনিজ আর জল থাকে সেটাকে কি করে, উপরে নিয়ে যায়, উপরে নিয়ে গিয়ে পাতায় নিয়ে যায়, দিয়ে পাতায় রান্না হয়, ঠিক আছে? জাইলেমের ভূমিকা কি? ঊর্ধ্বমুখী পরিবহন হয় এর মধ্যে, ঠিক আছে? এর মাধ্যমে জল বা খনিজ লবণ তোমার উপরের দিকে যায় এবং পাতায় যায়, দিয়ে পাতায় রান্না হয়, ঠিক আছে? ফ্লোয়েমের কাজ কি? ফ্লোয়েমের কাজ হচ্ছে যে রান্না হয়ে গেল, এবার এটাকে কি হবে, গাছের প্রতিটা অংশে ছড়িয়ে দেওয়া, সে উপরে হোক আর সে নিচে হোক, তাই জন্য এর চলন হয়ে যাচ্ছে কি দ্বিমুখী। কার? দ্বিমুখী। হুম, কার? এটা হয়ে গেল ফ্লোয়েমের। আর জাইলেম হয়ে গেল শুধুমাত্র ঊর্ধ্বমুখী। বুঝা গেল? ওকে, চলো আমরা আগে চলি। একটি বস্তুকে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলা হলে যদি এটি 3.0 সেকেন্ড ধরে পড়ে এবং জি 10 মিটার/সেকেন্ড হয়, তাহলে চূড়ান্ত বেগ কত? ওকে, চলো আমরা কি জানি? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি, কিন্তু যখনই এটা তোমার মানে কোনো বস্তু অবাধ গতিতে পড়তে থাকে, তখন এটাই রূপান্তরিত হয়ে যায় জিতে। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জি টি। বলতো, বস্তুটা যখন ফেলা হলো নিচে থেকে, তখন তার প্রাথমিক কত? প্রাথমিক বেগ 0, অন্তিম বেগ চেয়েছে জি বলে দিয়েছে তোমার কত? 10 মিটার/সেকেন্ড। জি মানে কি? যে মানে অভিকর্ষ যে ত্বরণ 10 মিটার/সেকেন্ড, আর টি হয়ে গেল তোমার 3 সেকেন্ড। তাহলে ভি সমান 0 + 10 × 3, তো ভি সমান 30 মিটার/সেকেন্ড হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট, ঠিক আছে? নেক্সট, জল এবং পুষ্টি উপাদান সমূহের উপস্থিতিতে কোন প্রক্রিয়ার মাধ্যমে শৈবাল দ্রুত বিকশিত হয় এবং সংখ্যা বৃদ্ধি করে? দেখো, শৈবাল বা এককোষী জীব, ঠিক আছে, এরা কি করে? এরা সব সময় তোমার খণ্ডীভবন হয়ে যায়, মানে খণ্ডে 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 ভাগ হয়ে যায়, এবং ভাগ হয়ে যাওয়ার মাধ্যমে এরা কি করে, এদের সংখ্যা বৃদ্ধি করে এবং প্রতিটা ভাগ এবার বড় হয়ে একটি নতুন 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 জীবে পরিণত হবে। বুঝা গেল?
এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে খুন্ডি ভবন প্রক্রিয়া। এর মাধ্যমে তারা খুব দ্রুত গতিতে বংশবিস্তার করে শৈবাল আর এককোষী জীবসমূহ। বুঝা গেল? এবার ডিম উৎপাদনের জন্য কোন পোল্ট্রি পাখির পালন করা হয়? ডিম উৎপাদনের জন্য তোমার লেয়ার পোল্ট্রি পালন করা হয়। লেয়ারে ডিম রাখবে। ঠিক আছে? এটা তোমাদের কানেকশন। ঠিক আছে? কোন পোল্ট্রি? লেয়ার পোল্ট্রি। কারণ লেয়ারে ডিম রাখা হয়। জানো তো যখন ডিম বিক্রি হয় তখন কেমন হয়? লেয়ারে করে ডিম রাখা থাকে। হুম? লেয়ার মানে কি? স্তরে স্তরে ডিম রাখা থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগলো। তোমরা এই সিরিজটা অবশ্যই খুব মন দিয়ে কমপ্লিট করো। তোমাদের 20 প্লাস স্কোর অবশ্যই কেউ আটকাতে পারবে না। ঠিক আছে? তোমরা তাহলে ভালো করে প্র্যাকটিস করে নিও। ওকে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।